দেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন নাতনি জাইমা রহমান। এছাড়া বিএনপি নেতা কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষও আসছে সেখানে। খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মুহাইমিনুল খান অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, দাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে জাইমা রহমানের সাথে আর কে কে এসেছেন? আগে তার হাতে রাখছিলেন ভাই। এই এসে টিভি নিয়ে নাও, মাই টিভি। তিনি এই মুহূর্তে দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, তারেক রহমানের আজকের কর্মসূচির বিস্তারিত জানতে চাই।
কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেখানে আছি। এখানে আজকে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে আজকে কিন্তু এখানে জাতীয় পতাকা এবং যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেটি অর্ধনমিত রয়েছে এবং যে রাষ্ট্রীয় শোকের যে কালো পতাকা সেটি কিন্তু উপরে ওঠানো হয়েছে। এছাড়া আজকের তারেক রহমানের যে কর্মসূচি সেটা আমরা সিএসএফ এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুরের পর আসলে তারেক রহমান কোথায় জোহরের নামাজ পড়বেন সেটা আসলে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সেটি জানানো হবে। এছাড়া বাদ আছর আজাদ মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এছাড়া গুলশান কার্যালয়ের সামনে এখন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন। এছাড়া কিছুক্ষণ পরপর দু একজন করে বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন, তারা ঘুরে দেখছেন। এছাড়া শোকের যে খোলা বই রাখা হয়েছিল সেটা কিন্তু এখানে আজকের বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পর্যন্তই সেটি খোলা ছিল, আজকে এখানে সেটি খোলা রাখা হয়নি। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে তারেক রহমানকে সহমর্মিতা জানাতে গুলশান কার্যালয়ে কিন্তু এসেছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা পুলিশের মামুন। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন হোসাইন। রাজধানীতে শীতের তীব্রতার সাথে আরও বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে অনেক জায়গায় চালকদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হাড় কাঁপানো শীতেও আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। সকাল 7:45টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্য অনুযায়ী 173 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দর্শক, রাজধানীর শীতের তীব্রতার খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুলিয়া, আপনি আবহাওয়া অফিসে আছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে কি বার্তা দেয়া হচ্ছে? শীতের যে তীব্রতা সেটি আসলে কবে নাগাদ কমতে পারে? ফারজানা, আমি কিছুক্ষণ আগে আসলে আবহাওয়া অধিদপ্তরে ছিলাম, এখন আমি তেজগাঁতে আছি। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে গেল 2 দিন ধরে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এবং বিভাগীয় শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু 17টি জেলায় কিন্তু শৈত্যপ্রবাহ ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই শৈত্যপ্রবাহ কমে আসায় তাপমাত্রা কিন্তু সোমবার নাগাদ একটু বাড়বে এবং সোমবারের পর বা 4 তারিখের পর থেকে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকার কথা যদি বলি যে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে একটু বলি যে রাজধানীতে কিন্তু এই গেল 2 দিনের তুলনায় কিন্তু আজকে একটু শীতের তীব্রতা আর একটু বেশি এবং এর সাথে কিন্তু পাল্লা দিয়ে কুয়াশা এবং হিমেল হাওয়ারও একটা দাপট রয়েছে, আপনি যেমনটি বলছিলেন। এবং ভোর থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে আসলে ঢেকে গেছে ঢাকা এবং এই কনকনে ঠান্ডায় কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আপনাকে যেমনটি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে এলাকাটিতে আছি সেখানে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের সংখ্যাই আসলে বেশি। তারা যেমনটি বলছিলেন যে এই কনকনে ঠান্ডার কারণে এবং তীব্র কুয়াশার কারণে কিন্তু তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, যার কারণে কিন্তু তাদের বেশ সমস্যা হচ্ছে। আমরা যদি এমন 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো এখানে আগুন পোহাচ্ছেন, শীতে আপনাদের আসলে কেমন কষ্ট হচ্ছে? শীতে খুব সিরিয়াস কষ্ট। পোলা বানলে শীতের দিনে মনে করেন কোনো কাজকর্ম যাইতে পারে না, খাইতে পারে না, খাওয়া কষ্ট, রান্না ফাঁক শাকে কষ্ট। শীতের কনকনে শীত বেশি, কোনো কাম কাজ নেই, সবাই বইবে আগুন হচ্ছে, আর কি করবে।
ফারজানা, আপনি যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যে এই শীতের কারণে কিন্তু তাদের আয় রোজগারও কমে গেছে এবং কর্মসংস্থানেও কিন্তু ব্যাঘাত ঘটছে, এবং তাদের মতো কিন্তু আরও যারা খেটে খাওয়া মানুষ আছেন তারাও কিন্তু একই কথাই বলেছেন। তারাও বিপর্যস্ত অবস্থায় আছে। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আমরা চলে যাব যশোরে। সেখানকার শৈত্যপ্রবাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। ফরহাদ, কিছুক্ষণ আগেই আমাদের সহকর্মী ঢাকা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে এখানে আসলে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আপনি যেখানে আছেন যশোরে, সেখানে কেমন দেখছেন আবহাওয়া? আজ যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস এবং যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা, এবং গতকালকেও কিন্তু যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজ সপ্তাহের প্রথম দিন এবং গত সপ্তাহে অর্থাৎ যশোরে প্রায় 5 দিন সারা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল, যেটা এখনো বিরাজমান। অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে আমি যশোর যে আবহাওয়া অফিস ফোন দিয়েছি, সেখান থেকে জানিয়েছেন যে আজকের 8.0 তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, এবং যে কুয়াশার ঘনত্বটা কিন্তু বেশ বেশি, অর্থাৎ 20 সেন্টিমিটার। অর্থাৎ শীতের তীব্রতা খুব বেশি মনে হচ্ছে, এই কারণে যে উত্তরের যে হিমেল বাতাস, এই বাতাসের কারণে কিন্তু শীত অনুভূত খুবই বেশি মনে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আজ কিন্তু সকাল 9:30টার পরে সূর্য ওঠার পরে কিছুটা স্বস্তিতে কিছু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শহরের দিকে কিছুটা শীত কম অনুভূত হলেও কিন্তু গ্রামাঞ্চলের দিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত অনুভূত বেশি হচ্ছে, এবং নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ যারা, তারা কিন্তু বেশি ভোগান্তি শিকার হচ্ছে। আমি সদর হসপিটাল খোঁজ নিয়েছি, সেখানে বিশেষ করে ঠান্ডা রোগী যে সংখ্যা, সেটা কিন্তু বাড়ছে। অর্থাৎ শ্বাসকষ্ট, কোল্ড, ডায়রিয়া সহ ঠান্ডা জনিত যে রোগীর সংখ্যা বাড়ছে, এবং সেখানে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তারা বেশি ভর্তি হচ্ছেন, এবং বেশিরভাগ আমরা দেখেছি যে আউটডোরে তারা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। এর পাশাপাশি যে আমরা কথা বলেছিলাম যারা ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের আসলে মূলত সকাল ভোরে যারা কাজে বের হন, তাদের আসলে কাজ করতে, এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা কাজ করতে পারছেন না। এবং এই বিষয়ে যশোর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যশোর জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই প্রায় যশোর জেলার 14,000 কম্বল ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের মাঝে, এবং আরো কিছু কম্বল তারা বিতরণ করবেন, প্রস্তুতি চলছে। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যশোর থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী SM ফরহাদ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতোয়ারা, টিটিওয়াসা ও মসজিদ ইন্ডিয়ায়। মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় অংশ নেয় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে রাজধানীর কুয়ালালামপুরে আসেন প্রবাসীরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানান তারা। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই অন্তর খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বাংলাদেশ ওনাকে কি দিয়েছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের জন্য উনি ওনার জীবনটা দিয়ে গেছে। আমাদের নেত্রী দেশের জন্য, দেশের জনগণের জন্য কি দিয়ে গেছে সেটা এখন মৃত্যুর পরে আমরা সবাই অবলোকন আছি। তিনি আপোষহীন ছিলেন, আপোষহীন হয়েছেন, গণতন্ত্রের ক্ষেত্রে কখনো আপোষ করেন নাই, বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে কখনো আপোষ করেন নাই। মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতোরায়ার মসজিদে প্রথম গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে টিটিওয়াংসার বাইতুল মোকাররম ও মসজিদ ইন্ডিয়ায়ও গায়েবানা জানাজায় অংশ নেয় প্রবাসীরা। এ সময় মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাউদ্দিন, জসিমউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে এক বক্তব্যে দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন তারা। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নির্বাচনে এনসিপি জামায়াত সমঝোতা, এরপর থেকেই একের পর এক পদত্যাগ,
বৃহস্পতিবারও দল ছাড়েন মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন আর আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম। এর আগে তাসনিম জারা সহ একাধিক নেতা তারা বলছেন দলে গণতন্ত্রের চর্চা নেই, মধ্যপন্থার রাজনীতির অঙ্গীকার থেকে বিপরীত অবস্থান নিয়েছে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। নির্বাচন করলে এককভাবেই করবে এনসিপি, জোটে যাবে না বিএনপি কিংবা জামাতের সাথে, এমন অঙ্গীকার ছিল এনসিপি আহ্বায়কের। এমনকি এককভাবে ৩০০ আসনেও লড়ার কথা ছিল। সেই লক্ষ্যে ১২৫ জনের নামও প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল। এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। তবে সেই অবস্থান থেকে সরে এসে ২৮ ডিসেম্বর জামাতের সাথে জোটের ঘোষণা দেওয়া হয়। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতের সাথে জোট করা নিয়ে একমত না হয়ে দলটির আহ্বায়ককে চিঠিও দেন ৩০ জন কেন্দ্রীয় নেতা, তবে তা শোনা হয়নি। ফলাফল একের পর এক পদত্যাগ। সম্প্রতি পদত্যাগ করেছেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, আরিফ সোহেল, মোরসালিন সহ আরও বেশ কয়েকজন। সময়ের সাথে সে তালিকাটাও দীর্ঘ হতে পারে তা বলাই যায়। আমরা দেখেছি ধারাবাহিকভাবে, আমরা দলের ভেতরে থেকেও বারবার চেষ্টা করেছি এই ফার্ম স্ট্যান্ড, এই শক্ত অবস্থানে আসার, কিন্তু আমরা জানি না তারা কেন আসতে পারলো না। কারণ হচ্ছে যে যখন জুলাইয়ের ঘোষণাপত্র রচনা করা হয় তখন আমরা বলেছি এটি একটি কম্প্রোমাইজ ডকুমেন্ট। এই প্রক্রিয়া, এই ঘোষণাপত্র যেভাবে হয় এটা আসলে সঠিক প্রক্রিয়া নয়, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে এনসিপি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে এবং বলা হয়েছিল যে ঘোষণাপত্র ছাড় দিলেও আমরা সনদে বিন্দুমাত্র ছাড় দেব না, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এনসিপি আসলে সনদেও আসলে ছাড় দিতে বাধ্য হয়েছে। তারুণ্যের স্পর্ধায় রাজনীতি পরিবর্তনের কথা বলেছিলেন যারা, তারা কেন এখন এক থাকতে পারছেন না, এ নিয়ে বেশ কিছু কারণের কথা বলেন পদত্যাগীরা। জাতীয় নাগরিক পার্টি অন্তর্ভুক্ত হলো, এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে আমাদের অনেকেরই এক ধরনের দ্বিমত ছিল। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আরো স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তো স্বাভাবিকভাবে যেই পরিস্থিতি আগাচ্ছে, যে ভবিষ্যতে এনসিপির রাজনীতির গতিপথ যেদিকে দেখতে পাচ্ছি তার সাথে আমার নীতিগত অবস্থানের পার্থক্য রয়েছে এবং সে কারণে আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এনসিপির এখন প্রধান ফোকাস নির্বাচন। জামাতের সাথে সমঝোতায় ৪৭টি আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে এনসিপি। কে গেল কে এলো তা ভাবনার সময় নেই কেন্দ্রীয় নেতাদের। তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলে বসে নির্বাচনী আমেজ। এখানকার নারী ভোটাররা এবারের নির্বাচনকে দেখতে চান ভিন্নভাবে। তবে তারা এবার প্রথমেই দাবি তুলেছেন ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি নারীদের সামাজিক নিরাপত্তাও চান তারা। তাদের দাবি নারীদের জন্য নিরাপদ কর্মস্থল গড়ে উঠুক শিল্পাঞ্চলগুলোতে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচনকে ভিন্ন রূপে দেখতে চান শিল্পাঞ্চল আশুলিয়ার নারী ভোটাররা, আর তাই এবারে নির্বাচন নিয়ে অধীর আগ্রহে আছেন তারা। নারীরা এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, তাই ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। যখন আমরা নির্বাচনে ভোট দিতে যাব, ভোট কেন্দ্রে দেখা যায় অনেক সময় নারীরা যে জায়গায় ভোট দেয় যেখানে পুরুষরা গাইড করে, আমরা চাই সেই জায়গায় যেন নারীরাই গাইড করে, আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। অনেকেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনেক আশা দিয়ে থাকেন যে নিরাপদে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট দিতে পারবে। এটা অনেক সময় বাস্তবায়ন হয়, অনেক সময় আবার হয় না। তো এটা যাতে বাস্তবায়ন হয়, নারীরা যাতে নিরাপদে ভোট দিতে পারে। নারীরা বলছেন এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের মূল্যায়ন করবে, তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, সেই সাথে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা রাস্তাঘাটে চলাচলের সময় সন্ত্রাসীরা নির্যাতন করে, আমরা চাই যেন নারীরা, আমাদের মা বোনেরা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলাচল করতে পারে। ওই ধরনের একটা প্রার্থী চাই যাতে আমাদের নারীদের একটু সম্মান দেয়, আমরা রাস্তাঘাটে চলাফেরা, কাজকর্ম সব দিক দিয়ে যেন আমাদের একটু সুযোগ সুবিধা দেওয়া হয়। ভালো একটা প্রার্থী যে দেশের জন্য ভালো কাজ করব, রাস্তাঘাটে সুরক্ষিত করব, রাস্তাঘাট ভালো মতো যাতে আমরা চলাফেরা করতে পারি সেই দিকে দেখব। তবে নির্বাচন নিয়ে বেশি আগ্রহী উপজেলার নতুন নারী ভোটাররা। সবার আগে তারা চাইছেন সুষ্ঠু একটি নির্বাচনী পরিবেশ, পাশাপাশি তারা চান নারী বান্ধব একজন জনপ্রতিনিধি। তারা বলছেন এমন প্রার্থী আসুক যারা নারীদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমাদের নিরাপত্তা যে দিতে পারবে এরকম, আমরা পড়াশোনা শেষ করে চাকরির ক্ষেত্রে একটা সুবিধা পাবো, সে সুবিধা দিতে পারবে এরকম একটা প্রার্থী আমরা চাই।
অনেকে আছে কি ভোট দেওয়ার পরে তারা মানে প্রথমে যা বলে তারপর তারা সেরকম কোনো কাজ করে না। আমরা হচ্ছে তারা যা বলবে তারা যেন সেরকম যেন ফলাফল দিতে পারে, আমরা এরকম একজন প্রার্থী চাই। তো আমরা যে কষ্ট করে লেখাপড়া করতেছি আমরা যেন ভবিষ্যতে ভালো জব করতে পারি। অনেক জায়গায় দেখি অনেক বড় আপুরা ভালো পড়াশোনা করে কিন্তু জব করতে পারে না, কিন্তু আমরা একটা ভালো জবের প্রত্যাশায় তো পড়াশোনা করতেছি তার জন্য। সংসদীয় আসন ঢাকা 19-এর মধ্যে পড়েছে সাভার উপজেলা, আর এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 7,47,070 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 3,67,150 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, 2 দিন পিছিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, এবং সকাল 10টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। ফারজানা, আপনাকে জানিয়ে রেখেছি আগামীকাল সকালে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর উদ্বোধনের পর থেকে কিন্তু মেলায় যে ক্রেতা দর্শনার্থী প্রবেশের জন্য সব গেট খুলে দেওয়া হবে। আর একটা কথা জানি, মেলায় কিন্তু আমরা প্রবেশ করে দেখতে পেরেছি যে মেলায় 70% দোকানের কিন্তু তারা স্টল নির্মাণের কাজ শেষ করে রয়েছে, এবং আমরা আপনাকে দেখাতে চাচ্ছি যে এখন কিন্তু যেসব স্টলগুলো ফাঁকা খালি ছিল তারা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাদের সেই পণ্য সামগ্রী পসরাগুলো সাজিয়ে কিন্তু মেলায় তারা বেচা কেনার জন্য উপযুক্ত করে তুলেছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, তারা কালকে উদ্বোধনের পর থেকে তারা বেচা কেনা পুরোদমে শুরু করতে পারে বলে তারা আশাবাদী। মেলায় কিন্তু আরেকটা বিষয়, মেলায় কিন্তু এবছর 6টি দেশ থেকে 11টি কোম্পানি 11টি স্টল নিয়ে তাদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মেলায় তারা অংশগ্রহণ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে তুরস্ক, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো বেশ কয়েকটি দেশ। তার একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, মেলায় কিন্তু এই বছর এই যে সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা জানি যে নিরাপত্তার স্বার্থে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বা নিয়োগ থাকবে, যাতে করে মেলায় আসা যাওয়া দর্শনার্থীরা যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং তারা শান্তিতে নির্বিঘ্নে মেলায় কেনাকাটা করে বাসায় ফিরতে পারে, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তার একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মেলায় কিন্তু এবছর কিন্তু পর্যাপ্ত গাড়ি বিআরটিসি শাটল সার্ভিসের ব্যবস্থা করছে, যেসব গাড়িগুলো নরসিংদী, গাজীপুর, ঢাকা, খেজুরবাগান এবং খামারবাড়ি থেকে সকাল থেকে রাত অবধি আসা যাওয়া করবে, যাতে করে ঢাকা সহ আশেপাশের জেলার লোকজন যেন মেলায় সুন্দরভাবে তারা এসে মেলায় কেনাকাটা করতে পারে, সে বিষয়টা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয়, মেলায় কিন্তু আজকে সার্বিক দিক দিয়ে মেলা সুন্দর বেচা কেনা হবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথেই থাকুন।